প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, সেমিস্টার 2 তোমরা যারা পরীক্ষা দেবে, তোমরা চোখ রেখেছো এডু ক্রিয়েটিভ ইউটিউব চ্যানেলে। তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এডুকেশন সাবজেক্টের নতুন একটি ভিডিওতে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব শিক্ষার সঙ্গে মনোবিদ্যার কী সম্পর্ক রয়েছে, শিক্ষা মনোবিদ্যা একে অপরের পরিপূরক কিনা, কেন শিক্ষার সঙ্গে মনোবিদ্যা এত গুরুত্বপূর্ণ বিষয়, সেই সংক্রান্ত সমস্ত কিছু বিষয় আমরা বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো। যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা জানো যে এই অধ্যায় থেকে আমাদের 5 নম্বরের একটি প্রশ্ন উত্তর করতে হবে। আমি কিন্তু এর আগে তোমাদের এই চ্যানেলের ভিডিওতে সাবজেক্টের সিলেবাস কি রয়েছে, কোশ্চেন স্ট্রাকচার কি রয়েছে তার উপর একটি ভিডিও বানিয়েছি। তোমরা যারা সেই ভিডিও দেখেছো তোমরা নিশ্চয়ই জানো যে এই অধ্যায় থেকে আমাদের কিন্তু 2 নম্বরের এবং 5 নম্বরের প্রশ্ন করতে হবে। 2 নম্বরের একটি, 5 নম্বরের একটি প্রশ্ন থাকবে। তো সেই জন্যে আমাদের মনোযোগ সহকারে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি ভালো করে তৈরি করতে হবে। তাহলেই কিন্তু তোমরা পরবর্তী সময়ে খাতায় ভালো করে লিখতে পারবে, তবেই বেশি নম্বর পাবে। আমি তোমাদের সামনে সুন্দর নোটস আকারে বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করছি। তোমরা এটি খাতায় তুলে নিতে পারো, তারপর পড়তে পারো, তাহলে কিন্তু তোমাদের নোটসের গুণমান অনেক বেশি হবে। আর তার আগে তোমরা যদি এই চ্যানেলে প্রথম হও, চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। চলো শুরু করা যাক। আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, শিক্ষার সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো। অথবা দিয়ে প্রশ্ন আসতে পারে শিক্ষার তাত্ত্বিক দিকের উপর মনোবিজ্ঞানের কী প্রভাব রয়েছে তা আলোচনা করো। অথবা দিয়ে প্রশ্ন আসতে পারে শিক্ষার ব্যবহারিক দিকের উপর মনোবিজ্ঞানে কী প্রভাব রয়েছে তা আলোচনা করো। অথবা দিয়ে শিক্ষা মনোবিজ্ঞান পরস্পরের পরিপূরক, এই মন্তব্যটি যথার্থতা বিচার করো। তাহলে এতগুলো প্রেক্ষাপটের ভিত্তিতে বা এতগুলো প্রশ্ন তোমাদের সামনে আসতে পারে, কিন্তু উত্তর কিন্তু একটি হবে। এবার আমরা সরাসরি উত্তরে প্রবেশ করব। দেখো কি রয়েছে, বলছে শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং বহুমুখী। শিক্ষা বলতে সাধারণভাবে জ্ঞানার্জন ও দক্ষতা বিকাশের প্রক্রিয়া বোঝায়, আর মনোবিজ্ঞান মানুষের মনের ক্রিয়া প্রতিক্রিয়া, আচরণ, আবেগ এবং মানসিক বিকাশের বিজ্ঞানের শাখা হয়েছে। শিক্ষা এবং মনোবিজ্ঞান একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। শিক্ষা মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে গঠিত হয়। মনোবিজ্ঞান শিক্ষা প্রক্রিয়া উন্নতির জন্য গবেষণা ও তথ্য প্রদান করে। তাহলে এক কথায় ভূমিকাতে আমরা যেটুকু অংশ দেখলাম যে শিক্ষা এবং মনোবিজ্ঞান একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, যেখানে আমরা কি দেখতে পাচ্ছি, শিক্ষা জ্ঞানার্জন দক্ষতা বিকাশে সাহায্য করছে, মনোবিজ্ঞান কী করছে, মানুষের মনের ক্রিয়া প্রতিক্রিয়া, আচরণ, আবেগ ইত্যাদি মানসিক বিকাশ সংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়াগুলিকে অধ্যয়ন করে, অনুশীলন করে এবং সেগুলোকে ঠিকঠাক পর্যায়ে বিকশিত হতে সাহায্য করে। সেগুলি যদি ঠিকঠাকভাবে বিকশিত হয় তবেই কিন্তু মানুষ সুষ্ঠুভাবে সুন্দরভাবে জ্ঞান অর্জন করতে পারবে। তো সেই অর্থে আমরা কি দেখতে পাচ্ছি, শিক্ষার সঙ্গে মনোবিজ্ঞানের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, এ বিষয়ে কিন্তু আমরা একমত। এবার আমরা দেখব শিক্ষার তাত্ত্বিক দিকের উপর মনোবিজ্ঞানের কী প্রভাব রয়েছে, সে বিষয়টি আমরা এবার একটু দেখে নেব। কি বলছে, শিক্ষার মনোবিজ্ঞান একটি বিশেষ শাখা যেখানে শিক্ষা সংক্রান্ত মনস্তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে গবেষণা পরীক্ষা নিরীক্ষা করা হয়। এতে শিক্ষার্থীর মানসিক বিকাশ, শিক্ষকের ভূমিকা, শিক্ষামূলক পরিবেশ, শিক্ষার উদ্দেশ্য ইত্যাদি বিষয়গুলি বিশ্লেষণ করা হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, সমস্ত কিছু বিষয়, শিক্ষার্থীর মানসিক বিকাশ, শিক্ষকের ভূমিকা কি, শিক্ষামূলক পরিবেশ কেমন হওয়া উচিত, শিক্ষার উদ্দেশ্য কি ইত্যাদি বিষয়গুলো নিয়ে কিন্তু বিশ্লেষণ করা হয়। এবার আমরা কি করব, ওই যে পয়েন্টগুলো আমরা পড়লাম ওগুলো আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করব। দেখো প্রথম আছে শিক্ষক এবং শিক্ষার্থী এবং শিক্ষার সম্পর্ক। বলছে মনোবিজ্ঞান শিক্ষার্থীর মানসিক অবস্থা, শিক্ষার প্রতি তার মনোভাব এবং শিক্ষণ প্রক্রিয়ায় তার আগ্রহ এবং প্রতিক্রিয়া বিশ্লেষণ করে। শিক্ষার্থীর মানসিক অবস্থা তার শেখার ক্ষমতাকে প্রভাবিত করে। এই জন্য শিক্ষার মনোবিজ্ঞান শিক্ষার্থীর মানসিক বিকাশ সম্পর্কে জ্ঞান প্রদান করে, যাতে শিক্ষকেরা শিক্ষার্থীর উপযুক্ত পদ্ধতিতে শেখাতে পারেন শিক্ষার্থীদের। অর্থাৎ কি দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী এবং শিক্ষার মধ্যে কি সম্পর্ক, অর্থাৎ মনোবিজ্ঞান শিক্ষার্থীদের কি করে, মানসিক অবস্থা, তাদের মনোভাব, তাদের আগ্রহ, তাদের প্রতিক্রিয়া, তাদের চাহিদা ইত্যাদিগুলোকে বিশ্লেষণ করে। শিক্ষক কি করেন, ওই সমস্ত বিষয়গুলোকে মনোবিজ্ঞানের সাহায্যে তিনি এই বিকাশ সম্পর্কে, অর্থাৎ শিক্ষার্থীর মানসিক বিকাশ সম্পর্কে তিনি অবগত হন এবং সেই অনুযায়ী শিক্ষার্থীদের জন্য কোন পদ্ধতি সবথেকে উপযুক্ত তিনি সেই পদ্ধতি প্রয়োগ করে শিক্ষার্থীদের শিক্ষার সার্বিক বিকাশ ঘটাতে সচেষ্ট হন। হয়েছে।
এরপরে আমরা দেখব শিক্ষকের ভূমিকা কেমন কেমনভাবে রয়েছে। দেখো বলছে শিক্ষার মনোবিজ্ঞান শিক্ষকদের শেখায় কিভাবে শিক্ষার্থীদের মানসিক এবং আবেগীয় অবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, শিক্ষার মনোবিজ্ঞান শিক্ষকদের শেখায় কিভাবে শিক্ষার্থীদের মানসিক এবং আবেগীয় অবস্থা অর্থাৎ তাদের আবেগ এর সঙ্গে কিভাবে নিজেদেরকে মানিয়ে নিতে হবে সেটা শেখায়। মনোবিজ্ঞান আর কি শেখায় না, যে শিক্ষকের উচিত শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং তাদের মানসিক চাহিদা বুঝে শিক্ষার পদ্ধতি নির্ধারণ করা। তাহলে কত গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ শিক্ষার যদি সঠিক পদ্ধতি আমরা নির্ধারণ না করে শিক্ষার্থীদের শিক্ষাদান করি তাহলে কিন্তু আমাদের যে মূল উদ্দেশ্য সকল শিক্ষার্থী শিক্ষা পাক তা কিন্তু সফল হবে না। হয়েছে। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, পরের যে পয়েন্ট রয়েছে শিক্ষার উদ্দেশ্য এবং শিক্ষামূলক পরিবেশ। তাহলে কি বলছে, মনোবিজ্ঞান শিক্ষার উদ্দেশ্যকে আরও স্পষ্টভাবে ব্যাখ্যা করে। মনোবিজ্ঞানী এবং শিক্ষাবিদদের মতে শিক্ষার উদ্দেশ্য শুধু জ্ঞান প্রদান নয় এবং শিক্ষার্থীর মানসিক বিকাশ, সামাজিক দক্ষতা, আবেগীয় ভারসাম্য অর্জন করা। মনোবিজ্ঞানের ভিত্তিতে শিক্ষামূলক পরিবেশ গঠন করা হলে শিক্ষার্থীদের শিক্ষণ ক্ষমতা বাড়ে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, মনোবিজ্ঞান সম্মত যদি পরিবেশ তৈরি করা হয় তাহলে শিক্ষার্থীদের শিক্ষণ ক্ষমতা অবশ্যই বাড়বে। এরপরে 4 নম্বর শিক্ষামূলক মূল্যায়ন। বলছে শিক্ষার মনোবিজ্ঞান মূল্যায়ন পদ্ধতির উপর গুরুত্ব ব্যাখ্যা করে। শিক্ষার্থীর মানসিক দক্ষতা, শিক্ষণ প্রক্রিয়া মূল্যায়নের জন্য মানসিক পরীক্ষা এবং নিরীক্ষা করা হয়ে থাকে। হয়েছে। তাহলে আমরা এই 4টি পয়েন্ট আলোচনা করলাম। এরপরে আমরা দেখব শিক্ষার ব্যবহারিক দিকের উপর মনোবিজ্ঞানের কি প্রভাব রয়েছে সেটা আমরা আবার একটু আলোচনা করব। তাহলে শিক্ষার ব্যবহারিক দিকের উপর মনোবিজ্ঞানের প্রভাব। দেখো বলছে শিক্ষা মনোবিজ্ঞানের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং গভীর। শিক্ষাবিজ্ঞান এবং মনোবিজ্ঞান উভয়ই মানুষের বুদ্ধি, আচরণ, মানসিক বিকাশ নিয়ে কাজ করে। এই দুই শাস্ত্রের সম্মিলনেই শিক্ষাক্ষেত্রে মানসিক স্বাস্থ্য, শিক্ষার্থীর মানসিক বিকাশ এবং শিক্ষার পদ্ধতি আরও ফলপ্রসূ করা সম্ভব হয়। এবার আমরা কি দেখতে পাচ্ছি, 1 নম্বর পয়েন্ট বলছে মনোবৈজ্ঞানিক যন্ত্রপাতি। এখানে যন্ত্রপাতি বলতে কি, পরীক্ষা নিরীক্ষা, বিভিন্ন ধরনের যে টেস্ট তার কথা বলা হচ্ছে। দেখো বলছে গতানুগতিক পরীক্ষা পদ্ধতির পরিবর্তে নানা প্রকার শিক্ষাসহী অভিজ্ঞা, অর্থাৎ আমরা কি দেখতে পাই যে কোন শিক্ষার্থী কোন বিষয়ে কতটা দুর্বল রয়েছে, সে কোন বিষয়ে পারদর্শী, কোন বিষয় তার ক্ষেত্রে উপযুক্ত, কোন পদ্ধতি তার জন্য সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট, এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু আমরা শিক্ষাসহী অভিজ্ঞা বা একটা পরীক্ষা নিরীক্ষা করে থাকি। তোমরা এই যে বিষয়গুলো তোমরা জানো, তোমরা অনেক সময় তো ক্লাস 9-এ আমরা বিভিন্ন রকমের টেস্ট হয়, আমাদের দুর্বলতা নির্ণায়ক অভিজ্ঞতা, অর্থাৎ কে কোন বিষয়ে কতটা দুর্বল রয়েছে বা সবল, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা করে যাচাই করে তাকে সেই বিষয়ে কিন্তু স্পেশালভাবে আমরা তাদের ট্রিটমেন্ট করি এবং তাদের ঠিকঠাকভাবে পড়াশোনা যাতে করতে পারে তার ব্যবস্থা আমরা করে থাকি। এবার কি বলছে, আগ্রহ, মনোভাব, মনোযোগ, ব্যক্তিসত্তার বিবিধ সংলক্ষণ, সামর্থ্য, বুদ্ধি প্রভৃতি মানসিক প্রক্রিয়াগুলি পরিমাপ করার বহুবিধ যন্ত্রপাতি সাম্প্রতিক শিক্ষার ক্ষেত্রে মনোবিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ অবদান। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই ক্ষেত্রে অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো যন্ত্রপাতি যদি আমরা প্রয়োগ করে শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ, শিক্ষার পদ্ধতি, তাদের মানসিক সামর্থ্য, চাহিদা ইত্যাদি যদি আমরা পরিমাপ করে সেই অনুসারে তাদের শিক্ষা দিতে পারি তাহলে কিন্তু শিক্ষা বা শিখন সবথেকে উচ্চ পর্যায়ে যাবে। এরপর আমরা কি দেখতে পাচ্ছি, পরে 2 নম্বর যে পয়েন্ট রয়েছে আমাদের সামনে আমরা একটু দেখব শিক্ষামূলক গবেষণা এবং মনোবিজ্ঞান। শিক্ষা মনোবিজ্ঞান একত্রে গবেষণা করে শিক্ষার মান উন্নত করতে সহায়ক হয়। শিক্ষা এবং মনোবিজ্ঞান একে অপরের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। মনোবিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব এবং পদ্ধতি শিক্ষার কার্যকারিতা বৃদ্ধি করতে সহায়ক হয়েছে। তাহলে এরপরে আমরা 3 নম্বর যে পয়েন্টটি আছে, দেখো খুব গুরুত্বপূর্ণ। এইভাবে তোমরা যদি নোটস আকারে পরীক্ষার খাতায় লিখতে পারো তাহলে কিন্তু তোমরা অনেক বেশি নম্বর পাবে। বলছি দেখো মনোবিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব শিক্ষাবিজ্ঞানে প্রয়োগ করা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব। জ্যাঁ পিয়াজের একজন মনোবিদ, তিনি এই তত্ত্ব দিয়েছেন। তোমরা যেহেতু ক্লাস 11-এ পড়ছো, পরে যখন তোমরা এডুকেশন নিয়ে যদি পড়ো আরও বিস্তারিতভাবে তোমরা এর সম্পর্কে জানতে পারবে। আমি জাস্ট তোমাদের সামনে সংক্ষিপ্ত আকারে বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি। দেখো বলছে জ্যাঁ পিয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব অনুযায়ী শিশুদের যে বুদ্ধির বিকাশ 4টি পর্যায়ে ঘটে থাকে। কী কী? জ্ঞানমূলক বিকাশের স্তর আর জ্ঞানমূলক বিকাশের বয়স স্তরের সময়সীমা। বলছে সংবেদন সঞ্চালনমূলক স্তর জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত, পাক সক্রিয়তা স্তর জন্ম থেকে 2 বছর থেকে 7 বছর পর্যন্ত, মূর্ত সক্রিয়তা স্তর 7 থেকে 11 বছর আর যৌক্তিক সক্রিয়তা স্তর 11 থেকে 18 বছর। হয়েছে। বলছি প্রতিটি পর্যায়ে শিশুর যে চিন্তাভাবনা এবং সমস্যার সমাধানের ক্ষমতা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। হয়েছে। এই ছকটা তোমরা দিতে পারো, তাতে কিন্তু তোমাদের সুবিধা হবে, পরীক্ষাতে নম্বর বাড়বে। আর কি সামাজিক শিখন তত্ত্ব, এখানে আমরা দেখতে পাবো লেভ
ভাইগোস্কি বলে একজন মনোবিজ্ঞানী, তিনি এই তত্ত্ব দিয়েছেন। তিনি কি বলেছেন আমরা একটু দেখে নেব। বলছে শিক্ষার্থীর শিক্ষার অভিজ্ঞতা মূলত সামাজিক এবং সাংস্কৃতিক পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক এবং মানসিক বিকাশ তাদের পরিবেশের উপর, মিথস্ক্রিয়ার উপর নির্ভরশীল। অর্থাৎ কি না, শিক্ষার্থীদের বুদ্ধি এবং তাদের মানসিক বিকাশ পরিবেশের সঙ্গে যত বেশি তারা মিথস্ক্রিয়া করবে, একে অপরের সঙ্গে যত বেশি অভিযোজন করতে পারবে, তত তাদের কী হবে, মানসিক বিকাশ তত বেশি হবে। ফলস্বরূপ কী হবে, তারা শিক্ষাক্ষেত্রে তত বেশি অগ্রবর্তী হবে। এরপরে বলছে প্রেরণা তত্ত্ব, অর্থাৎ কি, যেটাকে আমরা আব্রাহাম মাসলো বা এটাকে আমরা প্রেষণাও বলে থাকি অনেক সময়, প্রেষণা তত্ত্ব। বলছে আব্রাহাম মাসলোর চাহিদার ক্রমানুসারে, তত্ত্ব অনুযায়ী মানুষের চাহিদার 5টি স্তর রয়েছে, যা পূরণ হলে শিক্ষায় সফল হতে পারে। কি কি? যে শারীরিক চাহিদা, নিরাপত্তার চাহিদা, সামাজিক চাহিদা, স্বীকৃতি চাহিদা এবং স্বপ্রতিষ্ঠার চাহিদা। মাসলো এটিকে একটা পিরামিড আকারে এটি দেখিয়েছেন তিনি। এরকমভাবে 5টি ভাগ আছে। এই 5টি প্রথম ভাগ হচ্ছে কি শারীরিক চাহিদা। তাহলে দেখো, যে কোনো মানুষের ক্ষেত্রে প্রথম যে চাহিদাটা সেটাকে আমরা বলতে পারি শারীরিক চাহিদা বা জৈবিক চাহিদা, যেটা অর্থাৎ খাদ্যের চাহিদা হতে পারে। তো এই যে চাহিদাটা, এই চাহিদাটা ফার্স্ট মানুষের মধ্যে দেখা দেয়। এই চাহিদা যদি পূরণ হয় তখন সে নিরাপত্তার চাহিদার দিকে যাবে, আর যখনই মানুষের শারীরিক চাহিদা বা জৈবিক চাহিদা, নিরাপত্তার চাহিদা পূরণ হয়ে যাবে তখন সে সামাজিক চাহিদার দিকে যাবে। সামাজিক চাহিদা পূরণ হলে তখন সে একটা সামাজিক স্বীকৃতি, এই বিষয় নিয়ে সে কিন্তু একটা চেষ্টা করবে, আর সামাজিক স্বীকৃতি পেলেই তার স্বপ্রতিষ্ঠা, আত্মসম্মানবোধ, এই বিষয়টা তার মধ্যে কাজ করবে। তো এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আমাদের কি করা হয়েছে, মনোবিজ্ঞান শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের এই মানসিক অবস্থা বুঝে সঠিক পদ্ধতি প্রয়োগ করে শিক্ষায় সাফল্য আনার জন্য যথেষ্ট সচেতন হয়েছে। এরপরে আমরা বাকি পয়েন্টগুলো দেখব। দেখো 4 নম্বর পয়েন্ট আমাদের সামনে যে আছে সেটা আমি একটু ঠিক করে নিচ্ছি, দেখে নাও। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, বলছে শিক্ষার ক্ষেত্রে মনোবিজ্ঞানের ভূমিকা। তাহলে দেখো, শিক্ষাবিজ্ঞানে মনোবিজ্ঞানীদের ভূমিকা শিক্ষার্থীর বুদ্ধির বিকাশ, প্রেরণা, আচরণ, মানসিক অবস্থা পর্যবেক্ষণ করা এবং সেগুলি অনুযায়ী শিক্ষার পদ্ধতি তৈরি করা। একজন শিক্ষক শিক্ষার্থীর মানসিক অবস্থা আবেগ বিবেচনা করে শিক্ষা প্রদান করলে তা আরও বেশি কার্যকর হয়ে থাকে। আর কি 5 নম্বর শিক্ষামূলক মনোবিজ্ঞান। বলছে শিক্ষামূলক মনোবিজ্ঞান, যাকে আমরা এডুকেশন সাইকোলজি বলছি, মনোবিজ্ঞানের একটি শাখা যা শিক্ষার পরিবেশে মনের কাজকর্মকে বুঝতে এবং এর প্রভাবকে বিশ্লেষণ করে। এটি শিক্ষার্থীর মনস্তাত্ত্বিক বিকাশ এবং শেখার প্রক্রিয়ার উপর প্রভাব হয়েছে। এরপর দেখো আমাদের 6 নম্বর পয়েন্ট, শিক্ষার মনস্তাত্ত্বিক প্রতিবন্ধকতা এবং তাদের সমাধান আমরা কিভাবে করতে পারি। মনস্তাত্ত্বিক প্রতিবন্ধকতা বলতে কি না, আমরা জানি যে বর্তমান সময়ে আমরা কিন্তু শিক্ষার্থীদের উপরে বিভিন্ন রকমভাবে চাপ তৈরি করছি, অর্থাৎ শিক্ষক তৈরি করছেন, বাবা মা তৈরি করছেন, বা শিক্ষার্থী নিজেও সেই চাপ নিয়ে নিচ্ছে। এমনভাবে একটা পরিবেশ তৈরি হয়েছে, ফলস্বরূপ কী হয়েছে, শিক্ষার্থীরা বিভিন্ন সময় মানসিক যন্ত্রণা, মানসিক চাপ বা মেন্টাল স্ট্রেসের শিকার হয়ে ওঠে। তো সেই ক্ষেত্রে আমরা কি বলছি, শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানসিক চাপ, উদ্বেগ এবং বিষণ্ণতা শিক্ষার্থীর শিক্ষণ প্রক্রিয়ার উপর নেতিবাচক প্রভাব ফেলে। মনোবিজ্ঞানের সহায়তায় শিক্ষার্থীর মানসিক চাপ হ্রাস করে এবং শিক্ষণ প্রক্রিয়ার উন্নতি করা সম্ভব হয়েছে। এরপর দেখো প্রেষণা এবং শিক্ষার মধ্যে সম্পর্ক। প্রেষণা আমরা কি না, প্রেষণা এক প্রকার আভ্যন্তরীণ তাগিদ আমরা বলতে পারি। অর্থাৎ কি না, কোনো ক্ষেত্রে আমরা যখন কোনো একটা লক্ষ্য স্থির করি বা আমাদের চাহিদা তৈরি থাকে, সেই চাহিদাকে পূরণ করার জন্য আমরা একটা লক্ষ্য স্থির করি। যতক্ষণ না সেই লক্ষ্যটা আমাদের পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কী করি, ওই কাজ শুরু করি বা চালিয়ে যেতে থাকি। বলছে শিক্ষার্থীর শিক্ষায় সাফল্য অর্জনে প্রেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন শিক্ষার্থীর শিক্ষা অর্জনে প্রেরিত করতে মনোবিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ আমরা জানি, এই যে আমরা কী করি, মনে মনে একটা প্রতিজ্ঞা করি যে আমাকে এটা করতেই হবে, তার জন্য আমরা কি অনেক কিছু কাজ করি। এই যে মানসিক একটা তাগিদ বা একটা যে উদ্দীপনা, এটাকেই কিন্তু মনোবিজ্ঞানের ভাষায় এক কথায় প্রেষণা আমরা বলে থাকি। এবং দেখো ব্যক্তিগত পার্থক্য এবং শিক্ষার প্রভাব, আরেকটি বিষয় তোমরা মাথার মধ্যে রাখবে। দেখো আমাদের এই সমাজ ব্যবস্থাতে সারা পৃথিবীতে যত মানুষজন রয়েছে, প্রত্যেক মানুষ একে অপরের থেকে পৃথক। তাহলে সবার জন্য যদি একই শিক্ষা পদ্ধতি আমরা প্রয়োগ করি তাহলে কিন্তু সেটা ফলপ্রসূ নাও হতে পারে। কারণ কি, ব্যক্তিতে শিক্ষার্থীদের ব্যক্তিগত বৈষম্য রয়েছে, সেই অনুসারে আমাদেরকে কিন্তু শিক্ষার পদ্ধতি নির্বাচন করতে হবে। সেই জন্য কি বলা হয়েছে, শিক্ষার্থীদের যে ব্যক্তিগত পার্থক্য, যেমন বুদ্ধিমত্তা, আগ্রহ, মানসিক অবস্থা, সামাজিক পরিস্থিতি অনুযায়ী শিক্ষা প্রদান করা উচিত হয়েছে। তাহলে এতগুলো পয়েন্ট আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আমি তোমাদেরকে এইটুকু বলবো, যেহেতু এটি 5 নম্বরের প্রশ্ন, তোমরা তোমাদের বিবেচনা করে মোটামুটি কিছুগুলো পয়েন্ট, অর্থাৎ শিক্ষার তাত্ত্বিক দিকের উপর, ব্যবহারিক দিকের উপর 4-5টে করে পয়েন্ট যদি তোমরা পরীক্ষার খাতাতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে পারো, তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রে ভালো নম্বর অবশ্যই আসবে। এরপরে আমরা সবশেষে মূল্যায়নে চলে এসেছি। সুতরাং এই আলোচনা থেকে এই কথা স্পষ্ট যে আধুনিক শিক্ষা তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় দিকে মনোবিজ্ঞান নীতির উপর ভিত্তি করে গড়েছে। তাই শেষে শিক্ষাবিদ বলছে, রায়বার্ন কি বলেছেন, একটি মন্তব্য উল্লেখ করলে বিষয়টি আরও স্পষ্ট হবে। বলছে মনোবিদ্যা আমাদের চালক নয়, বরং তাকে আমাদের আজ্ঞাবহ বলা যেতে পারে। শিক্ষা লক্ষ্য নির্ধারণে তার কোনো ক্ষমতা নেই, সেই কাজ নীতিবিজ্ঞান বা দর্শন করে থাকে। তাহলে হয়েছে,
এই ছিল গিয়ে আজকের যে নির্ধারিত যে প্রশ্ন তার অর্থাৎ শিক্ষার সঙ্গে মনোবিজ্ঞানের কী সম্পর্ক রয়েছে সে বিষয়ে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমি তোমাদেরকে আবারও বলছি 5 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে গেলে তোমরা এই ভূমিকাটা অবশ্যই লিখবে। ভূমিকা লেখার পর তোমরা শিক্ষার তাত্ত্বিক দিকের উপর যে প্রভাব রয়েছে এই যে 4টি পয়েন্ট যেগুলো রয়েছে এগুলো তোমরা লিখলে। এগুলো লেখার পরে এবারে আমাদের কি রয়েছে শিক্ষার ব্যবহারিক দিকের উপর মনোবিদ্যার প্রভাব। দেখো ব্যবহারিক দিকের উপর যে মনোবিদ্যার প্রভাব অনেকগুলো পয়েন্ট আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোন কোন পয়েন্টগুলো তোমরা অবশ্যই পরীক্ষার খাতাতে লিখবে। এক হচ্ছে গিয়ে মনোবৈজ্ঞানিক যন্ত্রপাতি, শিক্ষামূলক গবেষণা এবং মনোবিজ্ঞান এবং শিক্ষার বিভিন্ন মনস্তাত্ত্বিক যে তত্ত্ব রয়েছে এই তত্ত্ব অবশ্যই তোমরা কিন্তু লিখবে। এগুলো লেখার পরে তোমাদের যেটা মনে হবে এদিক থেকে এতগুলো পয়েন্ট আছে 4, 5, 6, 7, 8 আরও পয়েন্ট আছে, এগুলো তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নেবে। তাহলে যে পয়েন্টগুলো অবশ্যই লিখতে বললাম সেগুলো লেখার পরে বাকিগুলো তোমাদের মনপছন্দ যেগুলো হবে সেইগুলোই তোমরা কিন্তু 5-6টা পয়েন্ট তোমরা এর মধ্যে লিখবে। তাহলে এই ছিল আজকের আমাদের নির্ধারিত যে প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমি আলোচনা করলাম, অর্থাৎ শিক্ষার সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক। আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। ভালো থেকো। পরবর্তীকালে নতুন একটি ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসছি।